পরিবার আমাদের জীবনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এবং পারিবারিক বন্ধন আমাদেরকে জীবনে বেঁচে থাকার একটি শক্তি প্রদান করে। সুপ্রিয় দর্শক, আজ আমরা পারিবারিক বন্ধন নিয়ে কথা বলবো। মাদকাসক্তির মতো একটি সামাজিক ব্যাধি পারিবারিক বন্ধনের মাধ্যমে কিভাবে নিরাময় করা সম্ভব, এই বিষয়ে আজ আমাদের আলোচনা। সবাইকে স্বাগতম। প্রমিসেস জানতে চায়ের আজকের পর্বে আমি নুজাত রহমান। আর আজকের আলোচ্য বিষয়ে কথা বলবার জন্য যাকে স্টুডিওতে নিয়ে এসেছি তিনি হচ্ছেন রকিবুল হাসান মাহিন। তিনি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট। তিনি আছেন ওয়েলনেস জার্নি বিডি বলে একটি সংস্থার সাথে। কেমন আছেন? অনেক ভালো আছি আপু, থ্যাংক ইউ সো মাচ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি আমরা আজকে বেশ ফ্রুটফুল কিছু ডিসকাশন এখানে কন্টিনিউ করতে পারবো। অবশ্যই, এবং সে কারণেই তোমাকে নিয়ে আসা। এই যে পারিবারিক বন্ধন এবং পারিবারিক শক্তি, এই বিষয়ে তুমি কাজও করছো। অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি ওই কারণেই তোমাকে আজকে এই বিষয়টির জন্য নিয়ে আসা, যে পারিবারিক যে শক্তি এবং এই যে বন্ধনটাই শক্তিতে রূপান্তর করা, তা কিভাবে আমাদেরকে সামাজিকভাবে বেঁচে থাকতে, ভালো থাকতে, সুস্থ থাকতে সাহায্য করে। মানে একটি বন্ধন আছে যেটা পরিবারে, যেটাকে আমরা সুস্থ এবং সুন্দর কখন বলবো? একটা হতে পারে যে ব্যক্তিগত মতামত থেকে আমি বলতে পারি, আর একটা বলতে পারি যে আমাদের আসলে রিসার্চ গবেষণায় কি বলছে। দুটোই জানতে চাই। তো আমরা যদি প্রথমে গবেষণার কথা বলি, আসলে আমি স্পেসিফিক কোনো গবেষণার কথা বলছি না, আমার ইন জেনারেল নলেজ থেকে এখানটায় আমি বলছি। তো আমাদের অনেকগুলো কম্পোনেন্টের কথা বলা হয়। একটা সম্পর্ক যখন তৈরি হয় দুজনের মধ্যে, খুব গুরুত্ব দিয়ে দেখা হয় যে মিউচুয়াল রেসপেক্ট আছে কিনা, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কীরকম, দুজনের মধ্যে যে ভালোবাসার বহিঃপ্রকাশ সেগুলা কীরকম করে হচ্ছে, দুজনের আমরা বলি যে আমাদের প্রত্যেকটা মানুষেরই কিছু স্বপ্ন থাকে, তো ওই দুজনের স্বপ্নকে দুজন আসলে কতটা ভালো করে কমপ্লিমেন্ট করতে পারছে, এরকম অনেক বিষয়ের উপর নির্ভর করে। তো আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, অবশ্যই আমার কাছে মনে হয় যে যেটা হয়তো আমরা সবসময় ভাষায় প্রকাশ করতে পারি না, কিন্তু দেখা যায় যে এত ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে সারাটা দিন যে কথা বলার মতেও সময় সুযোগ হয়নি, কিন্তু যখন বাসায় ফিরেছি সেই টানটা আমরা অনুভব করতে পারি। সেই এবং ওই টানের জায়গা থেকে দেখা যায় যে কথা না বললেও ওই দিনটা হয়তো বা আমাদের চোখের ইশারাতেই হয়তো ভালো মতো কেটে যাচ্ছে। সো যদিও আমি বলছি না যে এই কথা না বলার অভ্যাসটা খুব ভালো একটা কম্পোনেন্ট সম্পর্কের মধ্যে, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো মানে তুমি বলতে যাচ্ছ যে বন্ধনটা যখন সুদৃঢ় তখন সবসময় এটা জরুরি নয় যে কথা হতেই হবে, হয়তো চোখের ভাষাটাও সেখানে অনেক কথা বলে দিচ্ছে, তাই বলতে চাইছো, তাই তো? হ্যাঁ। তো সেই জায়গাটাতে কোনো প্যারামিটার কি আছে কিনা যে এই জিনিসগুলো আমরা যদি একটি পরিবারের মাঝে দেখি তাহলে বুঝতে পারবো যে এখানকার বন্ধনটা আসলে সুদৃঢ়? এখন পরিবারের মধ্যে আমরা যদি এটাকে একটু ভাগ করে নিই, পরিবারের মধ্যে অনেক সদস্যরা থাকে, কিছু সদস্য থাকে যারা ছোট, কিছু সদস্য থাকে যারা বড়। সো আমরা যদি আলাদা আলাদা করে দেখি, আমরা যেহেতু পরিবার নিয়ে কথা বলছি, প্যারেন্টিং নিয়েও কথা বলবো। সো আমরা যদি একটা ছোট বাচ্চার কথাই কনসিডার করি, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমার কাছে মনে হয় যে ওই বাচ্চাটা আসলে কতখানি গুরুত্বপূর্ণ বোধ করছে ওই পরিবারের থেকে, ওই বাচ্চাটা কত গভীরভাবে অনুভব করতে পারছে যে বাবা মা আমাকে ভালোবাসেন এবং আমি তাদের জন্য গুরুত্বপূর্ণ। সে যে অপিনিয়ন দিচ্ছে সেই অপিনিয়নগুলা সবসময় শোনা না হলেও সেগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। সো এই ধরনের কম্পোনেন্টগুলো যেগুলো হয়তো বা আমরা বাইরে থেকে দেখতে পারি না, যেগুলোকে আমরা ইনভিজিবল কম্পোনেন্ট বলছি, দিস আর ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। ইম্পর্টেন্স দেওয়া, এবং আরেকটাও আমি পেলাম সেটা কি রেসপেক্ট। ডেফিনেটলি রেসপেক্ট। আমরা যখন বলছি যে অপিনিয়নটাকে সবসময় মেনে নেওয়া হচ্ছে না, কিন্তু অ্যাটলিস্ট শোনা হচ্ছে, সো তার মানে হচ্ছে আমি রেসপেক্ট শো করছি। ইট ডাজন্ট ম্যাটার যে ও ছোট দেখে ওর অপিনিয়নটা আমরা শুনবো না। তো একই জিনিস কিন্তু আমরা এট দ্য সেম টাইম কি এটাও যে আমি বড় বলেই সবসময় আমার অপিনিয়নটাই থাকবে সেটাও না। ইটস নট লাইক দ্যাট। অবশ্যই উই ক্যান অলওয়েজ নেগোশিয়েটটা করাই যেতে পারে, এবং এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেভাবে
বাচ্চারা হচ্ছে নেগোশিয়েট করা শেখে। হ্যাঁ, সে যখন আচ্ছা। এই ছোট জীবন থেকে বড় জীবনে যাবে, পরিবারের মতো কিন্তু সুন্দর হবে না তার বাইরের পৃথিবীটা। হ্যাঁ, সো ওখানে গিয়ে সে নানান রকমের অবস্টেকেলের মধ্যে পড়বে। সো এই ছোটবেলার বাসার যে নেগোসিয়েশন স্কিল, হ্যাঁ, বাবা মার যে ইমোশনকে ম্যানেজ করে স্কিল, সেখান থেকেই কিন্তু বাচ্চা আসলে রসদগুলো পেয়ে যাচ্ছে এবং এক্স্যাক্টলি। ডিফিকাল্ট সিচুয়েশন গুলো সে সুন্দরভাবে হ্যান্ডেল করছে। পরিবারে আমরা যদি দেখি রেসপেক্ট আছে, হুম। একজন আরেকজনকে গুরুত্ব দিচ্ছে, এই দুটো খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার। আর কি দেখলে আমরা বুঝবো যে সেখানে তুমি আরো বলেছো যে কেয়ার শো করছে, লাভ শো লাভ করছে। শো করছে, লাভের কেয়ার শো এক্সপ্রেশন করছে। তার মানে থাকাটা খুব গুরুত্বপূর্ণ একটা পারিবারিক সুদৃঢ় বন্ধনের মধ্যে। ডেফিনেটলি কিভাবে ভালোবাসা প্রকাশ করছে। প্রকাশ করছে। আর কি থাকা যেতে এবং পারে? অবশ্যই যেটা আমরা বলি নাই, যেটা আমরা আমরা আশা করছি যে আমরা সবাই জানি যে অবশ্যই বিশ্বাসটা তো একদমই কোর একটা জায়গা, সেটা একে অন্যকে কাউকেই ভরসা বলতে করা। হবে না যে ভরসা করতে পারি আমি। সেই বিশ্বাসের জায়গাটা যদি কিছুটা হলেও খটকা থাকে, সেটা কিন্তু কোনোভাবে আর যত হেলদি কম্পোনেন্টই থাকুক, সেই জিনিসটা কিন্তু আসলে খুব একটা ইফেক্টিভ হবে না। তো বিশ্বাসটাকে আমরা অবশ্যই অনেক বড় করে দেখব এবং এটার কি প্রভাব পড়তে পারে? তুমি যেটা বলছো যে একটি পরিবারে যদি বাবা মায়ের মাঝে যদি বিশ্বাসের অভাব বোধ হয়, সেখানে কি বাচ্চাটি কোনোভাবে প্রভাবিত হতে পারে? অবশ্যই প্রভাবিত হয় এবং লাইক আপনি যখন প্রশ্নটা করলেন, আমার বেশ কিছু ক্লায়েন্টের কথা মনে পড়ে গেল। প্লিজ, আমরা শুনতে সো আগ্রহী। বাচ্চারা কিন্তু অত ক্লিয়ারলি লজিক্যালি তারা অ্যানালাইজ করতে পারে না। হ্যাঁ, এবং যখন তারা বাসার পরিবেশটা একটু নিশ্চুপ দেখে বা একটু মনমরা দেখে, এবং সে আনকনসিয়াসলি নিজেকেই কোনো না কোনোভাবে রেসপন্সিবল করে ফেলে যে মনে হয় কোনো কারণে আমি কোনো একটা কিছু করেছি বা আমার হয়তো বা কন্ট্রিবিউশন আছে, যে কারণে হয়তো বা বাবা মা এরকম কথাবার্তা বলছে না। এটা একটা জায়গা যেটা আমরা আনকনসিয়াসলি বাচ্চাদেরকে ইম্প্যাক্টেড করি। এটা স্পেশালি আমি যতটুকু বুঝেছি সেটা কিরকম যে বাবা মা নিজেদের কারণে তাদের ভেতরে বিশ্বাস বোধের অভাব, কিন্তু বাচ্চাটি ভাবছে যে ওর কারণে বাবা মায়ের ভিতরে অসুবিধা হচ্ছে, ও নিজেকে দায়ী বোধ করছে আনকনসিয়াসলি। আচ্ছা আচ্ছা, যেটা আসলে সত্য নয়। এটা বেশিরভাগ দেখা যায় যে যখন অনেক সময় আমরা দেখি যে পারিবারিক ডিসকাশনের মধ্যে বাচ্চার প্রসঙ্গ কোনো না কোনোভাবে চলে আসে, যেহেতু জিনিসগুলো পরিবারের সব সব বিষয় ইন্টারকানেক্টেড। দেখা যায় যে কোনোভাবে বাচ্চার বিষয়টা চলে আসছে এবং যখনই বাচ্চার প্রসঙ্গটা ওখানে আসছে এবং সেটা একটা ইস্যু হয়ে যাচ্ছে না চাইতো, তখন কিন্তু এটার ইম্প্যাক্ট আরো বড় করে পড়ছে। এবং এটার সাথে সাথে যেটা আমরা দেখি যে যখন বাবা মার মধ্যে এই বিশ্বাসের একটা ঘাটতি থাকে, সেটার একটা রিফ্লেকশন কিন্তু সে তার নিজের ভবিষ্যতের সম্পর্কগুলোতেও দেখা যায়। হ্যাঁ, সেও কিন্তু যখন অ্যাডাল্ট হিসেবে বড় হচ্ছে এবং বড় হয়ে সে যখন বন্ধুত্বই করুক কিংবা ইন্টিমেট রিলেশনশিপেই যাক, সেও কিন্তু কখনো কখনো ওই একইভাবে বাবার মতো করে কিংবা মায়ের মতো করেই ওই সম্পর্কটাকে দেখতে শেখে এবং কিছু কিছু এলিমেন্ট কিন্তু সে কন্টিনিউ করে নিজের মতো। ওখানে সে দেখে এসেছে বিশ্বাসহীনতা আছে, কাজেই আবেগীয় সম্পর্কের মাঝে বিশ্বাসহীনতা থাকে, এটা তার ভেতরে গ্রথিত হয়ে যায়। রাইট রাইট। আচ্ছা, ফর এক্সাম্পল কাউকে বিশ্বাস করতে পারে না, সোজা কথায় যদি রাইট। যেমন আমি যদি কিছু কেসের কথা বলি, যে বাচ্চাটা বাবা মার মধ্যে হয়তো বা পরকীয়া দেখেছে কিংবা এটা নিয়ে কনভারসেশন হতে দেখেছে, হয়তো বা ওরকম ডিরেক্ট কোনো এলিমেন্ট পাওয়া যায়নি প্রুফ করার জন্য, কিন্তু হয়তো এটা নিয়ে কথা হয়েছে, দুজনকে এরকম কোনো সন্দেহ করেছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে সে যখন বড় হবে এবং এটা যদি কন্টিনিউয়াসলি হতে থাকে একটা লম্বা সময় ধরে, আমরা বলছি না যে এক দুবার হলেই এরকম হয়ে যাবে, বাট একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট টাইম বাচ্চাটা যদি এটা এক্সপিরিয়েন্স করে, তখন কিন্তু ওই ট্রেডগুলা ওর মধ্যেও ঢুকে যাবে। হ্যাঁ, যেইভাবে মা হয়তো বা বাবাকে সন্দেহ করেছিল, হ্যাঁ, একইভাবে হয়তো বা ওর মধ্যেও দেখা যাবে যে ও একই ধরনের ক্লু যখন দেখতে পাচ্ছে, যে ক্লুগুলো সে ছোটবেলায় দেখে এসেছিল, সেটার উপর বেস করে কিন্তু তার মধ্যেও ওইটা কাজ করার একটা সম্ভাবনা আসলে থাকবে। এবং আমরা
আমি আমার পার্সোনাল প্র্যাকটিস এটা দেখেছি যে তার যে সম্পর্ক বর্তমানে সবকিছু ঠিকঠাক, সবকিছু মজবুত এবং কোনো কনক্রিট এভিডেন্সও নাই, বাট তারপরও তার মধ্যে কিন্তু এই সন্দেহ প্রবণতাটা, বিশ্বাস না করার বিষয়টা আসলে খুব শক্তিশালীভাবেই দেখা গেছে। এবং এইভাবে অ্যাকচুয়ালি বাবা মায়ের ভেতরকার সম্পর্কের কিছু যদি নেতিবাচক দিক বলা হয়, সেটার রিফ্লেকশন সন্তানদের উপরে এভাবে করে ইনডিরেক্ট ওয়েতে চলে আসতে পারে। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে এলো, বিরতি নিয়ে আবার আসছি। প্রিয় দর্শক, একটা বিরতি নিয়ে এখনই ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে সুস্থ পারিবারিক বন্ধন, মাদক নিরাময় সহায়ক, এই বিষয় নিয়ে রকিবুল হাসান মাহিনের সাথে। যেটাতে ছিলাম আমরা, যে বাবা মায়ের সম্পর্কের প্রভাব বাচ্চাদের উপর এসে পড়ে, প্রচ্ছন্নভাবে এসে পড়ে। তো সেখানটাতে একটা ইমোশনালি সেফ এনভায়রনমেন্ট, আমরা সাইকোলজিক্যাল ভাষায় আসলে এইরকম একটা টার্ম ভীষণ ব্যবহার করি, যে বাচ্চার জন্য একটা খুব নিরাপদ আবেগীয় পরিবেশ তৈরি করা। এটা কিভাবে করা যেতে পারে? সো আমি বলবো যে প্যারেন্টিংটা আসলে আমরা যেভাবে দেখি আমাদের সমাজে, আমরা ভাবি যে আমার বাচ্চার জন্ম হলো, আমি বাবা মা হয়ে গেলাম, আমি যেভাবে আমার বাবা মাকে দেখে এসেছি কিংবা আমার দাদা দাদিকে দেখে এসেছি আমি ওভাবেই করছি, খাবার সময় খাবার দিচ্ছি, আদর করছি, সাপোর্ট দিচ্ছি, এগুলো সবকিছুই ঠিক আছে। বাট আমরা যদি আরো সচেতন হতে চাই, আরো মেক শিওর করতে চাই যে আমার বাচ্চাটা হোলিস্টিক একটা ডেভেলপমেন্ট তার মধ্যে হবে, কগনিটিভ, ফিজিওলজিক্যাল, স্পিরিচুয়াল, ওভারঅল একটা ডেভেলপমেন্ট, তাহলে কিন্তু আসলে আমাদের পড়ালেখা করতে হবে। আমাদেরকে কিন্তু পজিটিভ প্যারেন্টিং কি এটা সম্পর্কে আমাদের জানতে হবে, যেটার কথা আপনি বললেন যে কি করে আবেগীয় সম্পর্ক তৈরি করা যায়। সো আমরা অ্যাটাচমেন্ট থিওরি নিয়ে এখন কথা হচ্ছে যে অ্যাটাচমেন্টটা কত গুরুত্বপূর্ণ, স্পেশালি প্রাইমারি কেয়ার গিভারের সাথে। নট নেসেসারি যে বাবা মাই হতে হবে, বাচ্চাটা প্রথম 1 বছর যার কাছে থাকছে তার সাথে বাচ্চাটার যে বন্ধনটা সেটা আসলে কতখানি আরামদায়ক ছিল, কতখানি ভালোবাসায় পূর্ণ ছিল, কতখানি আমরা বলি যে যে স্পর্শটা সে পাচ্ছে সেই স্পর্শটার মধ্যে, ছোট বাচ্চা তো কথা বোঝে না, স্পর্শটার মধ্যে দিক থেকে সে সবকিছু অনুভব করছে। সো সে স্পর্শের মধ্যে আসলে কতখানি মায়া জড়ানো ছিল, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এবং এগুলা এনশিওর করার জন্য আমাদেরকে আসলে এই টাইপগুলো বুঝতে হবে যে কি কি কম্পোনেন্ট আমাদের রাখাটা জরুরি, কোনগুলো আসলে আমরা রাখাটা মনে হচ্ছে ভালো কিন্তু আসলে ভালো না। তো এই বিষয়গুলো আসলে পড়ালেখা করাটা খুব জরুরি। আচ্ছা, তো তার মানে তোমার কথা থেকে যদি আমি বুঝে থাকি যে তার মানে আমি প্যারেন্ট হব, সেটার জন্য একটা পূর্ব প্রস্তুতির দরকার আছে। অবশ্যই। আচ্ছা, তো এই প্যারেন্টসদেরকে কিভাবে তাহলে প্রিপেয়ার করা যায়? যেটা বললাম যে আমাদের সচেতন হতে হবে এবং পড়ালেখা করতে হবে। যেমন 2টা জেনারেশন থেকে যদি আমরা দেখি, এটা আমার একটা পারসেপশন, অনেকের ভিন্ন মত হতে পারে, যে আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন বড় হয়েছি কিংবা যখন স্কুলে পড়েছি, তখন কিন্তু ডমিনেটিং প্যারেন্টিং এর একটা যুগ ছিল, যে বাবা মা যেটা বলবে সেটাই করতে হবে, কথার নড়চড় হওয়া যাবে না, সেটাই শুনতে হবে। বাট এখন যখন আমরা যতটা আধুনিক হচ্ছি তত দেখছি যে একটা ট্রানজিশন হচ্ছে, আমরা কিন্তু এই ডমিনেটিং জায়গাটা এখন নাই, ওখান থেকে আস্তে আস্তে সরে এসে বাচ্চাকে কত বেশি আদর দেয়া যায়, বাচ্চার কথাকে কত বেশি শোনা যায়, এই জায়গাটায় চলে আসছি। দুটারই প্রয়োজন আছে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে টু হোয়াট এক্সটেন্ট আমরা এটা করবো। হ্যাঁ, এবং এই কম্বিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং অ্যাট দ্য সেম টাইম যেটা সম্পর্কে আমরা খুব একটা সচেতন থাকি না, যেটার প্রসঙ্গটা আমরা প্রথমেও এনেছিলাম, যে রেসপেক্টের বিষয়টা। হ্যাঁ, আমরা হয়তো বা পারমিশন দিচ্ছি, হ্যাঁ, সেখান থেকে হয়তো বা একতরফা পারমিশন দিয়ে দিচ্ছি, বাচ্চার সাথে নেগোসিয়েশন হচ্ছে না, অথবা বাচ্চাকে একতরফা বলে দিচ্ছি এটাই করতে হবে। হ্যাঁ, সো তখন আমরা ডমিনেটিং হয়ে যাচ্ছি। কিন্তু যখন আমরা নেগোসিয়েট করছি, বাচ্চা একটা অপিনিয়ন দিচ্ছে, আমি শুনছি এবং জিজ্ঞেস করছি যে ওকে ঠিক আছে, তুমি এটা বললে এটা তোমার কেন মনে হলো। সো আমরা একটা পথ তৈরি করলাম
ফার্দার কথাবার্তা বলার জন্য। হ্যাঁ, সো একটা কানেকশন তৈরি হলো, বাচ্চা ইম্পর্টেন্স ফিল করলো, এবং বাচ্চা অ্যানালাইজ করতে শিখলো। আমি আবার আমার লজিকটা বললাম, এবং তখন একটা ওপেন কমিউনিকেশন হচ্ছে, কেউ কিন্তু কাউকে ডমিনেট করছে না। হ্যাঁ, তো সেখান থেকে বাচ্চাই হয়তো বা তার মতো করে আমি যখন সহজভাবে বুঝিয়ে বলছি, সে বুঝতে পারছে এবং সে হয়তোবা নিজেই তখন ডিসাইড করছে যে কোনটা আসলে তার জন্য ভালো হবে। আমি যেটা বলছিলাম যে ইমোশনালি সেফ এনভায়রনমেন্ট, এইটা যখন আমরা করছি তখন সেটা বাচ্চাটির জন্য ইমোশনালি সেফ থাকছে, রাইট? যখন আমি চাপিয়ে দিচ্ছি যে না তোমার এটা করাই উচিত না, তখন বাচ্চাটি স্টপ হয়ে যাচ্ছে। অবশ্যই, যে সে আর অন্য কিছু চিন্তা করছে না, অপশন ভাবছে না যে আর কি কি করা যেতে পারে, রাইট। কিন্তু তার জায়গাটা যখন সে বলল সাচ এজ আঁকছে যে আকাশটা হচ্ছে সবুজ, আমি বলে দিলাম যে তোমার আকাশটা তো সবুজ না, এটা নীল হওয়া উচিত, তুমি নীল আঁকো। তো ওর কাছে আর কোনো অপশন রইলো না যে আকাশ কেন নীল হবে আমি জানি না, আমাকে এটা নীল কালারই করতে হবে। কিন্তু আমি যদি তোমার মতো করে জিজ্ঞেস করি যে তুমি কোথা থেকে আসলে এই আইডিয়াটা পেলে যে আকাশটা সবুজও হতে পারে, তখন ওর সেটা বলবার সুযোগ হলো এবং ও ভাবলো যে আমার চিন্তাটারও একটা গুরুত্ব আছে, আমি বলতে পারি আমার কথাটা। অবশ্যই অবশ্যই। সো এখানে চিন্তাটার গুরুত্ব পেলো, ওর যে ক্রিয়েটিভ একটা মাইন্ড সেটাকে আমরা নার্চার করতে পারলাম, ওর ইমাজিনেশনটাকে আমরা আরো উন্মুক্ত করে দিলাম। এবং আরো একটা বিষয় আমার মনে পড়লো, আপনি যখন বলছিলেন যে এই ডিলিংস গুলো হয়তো বা আমরা 3 বছর 4 বছর যখন ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে ফেলেছে বা 5 বছরের পর ওই সময়টা আমরা করব, বাট এই যে আর্লি যে এজটা, প্রথম 1 বছর যখন সে কথা বলতে শেখে নাই, সো ওই সময়টাতেও কিন্তু এগুলা দেয়ার যথেষ্ট স্কোপ আছে। আমরা অ্যাটাচমেন্ট থিওরিতে যেটাকে আপনি বলছিলেন যে সেফ হ্যাভেন, সেফ স্পেস, হ্যাঁ, এবং সিকিউর বেস, এই দুইটা টার্ম আমরা ইউজ করি। একটা হচ্ছে সিকিউর বেস, একটা সেফ হ্যাভেন। সিকিউর বেসড ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিকিউর বেসটা কি? সিকিউর বেসটা কি? সিকিউর বেসটা হচ্ছে বাচ্চা, মানে আমরা বাবা মাদের একটা ধারণা এরকম অনেক সময় অনেক জায়গায় বলা বলি করে যে আমার বাচ্চা তো দুষ্টামি করে না, এত লক্ষ্মী বাচ্চা যে যেভাবে রাখি ওইভাবে বসে থাকে। হ্যাঁ, সো হয়তোবা থাকতে পারে কিছু কিছু বাচ্চা বায়োলজিক্যালি ওরকম, বাট আমরা যদি বেসিক জায়গা থেকে দেখি বাচ্চাদের নেচারটাই হচ্ছে ওরা এক্সপ্লোর করবে, ওরা ছোটাছুটি করবে, ওরা এটা সেটা ধরতে চাবে। হ্যাঁ, সো এই জায়গাটায় অ্যাটাচমেন্ট থিওরি যেটা বলে যে বাচ্চার জন্য এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যে বাচ্চা যেন সবকিছু ধরতে পারে। বাচ্চা ফর এক্সাম্পল এই রুমটায় যদি থাকে, এই রুমে এমন কোনো কিছুই আমি আগে থেকেই রাখবো না যেটা আমি বাচ্চাকে ধরতে দিব না। হ্যাঁ, যেটা বাচ্চা ক্রল করবে, এখানে উঠে যাবে। তো সেট আপটাই এমন হবে যেন ওর জন্য এটা পুরোপুরি সেফ থাকে। তো তখন যেটা হবে যে ও যখন নিজের মতো করে এক্সপ্লোর করছে, ও কিন্তু স্পন্টিনিয়াস হবে বড় হয়ে। আর যখন আমি বারবার ওকে বলছি যে ডেফিনেটলি আমার সেফটিটা মাথায় রাখতে হবে, আমি বুঝতে পারছি যে একটা রিয়েল ডেঞ্জার এখানটায় আছে, বাট রিয়েল ডেঞ্জারটা কনসিডার করেই আমি যখন ওকে বারবার সরিয়ে দিচ্ছি, তখন কিন্তু স্পন্টিনিটিটা ব্রেক হচ্ছে। আমরা যেটা করতে পারি ওই রিয়েল ডেঞ্জারটাকে আগেই সরিয়ে দিয়ে তারপর বাচ্চাটাকে ওই এনভায়রনমেন্টে দেয়া। হ্যাঁ, তখন কিন্তু ওর মধ্যে স্পন্টিনিয়াস জায়গাটা থাকবে। এবং আরো একটা জায়গা আমরা যেটা বলি যে এরকম এক্সপ্লোর করতে গিয়ে আমরা কখনোই মেক শিওর করতে পারবো না যে ও কোনো ধরনের ব্যথা পাবে না কিংবা কোনো ধরনের কষ্ট তার হবে না। সো হতেই পারে, এবং যখন হবে তখন অনেক সময় আমরা বাবা মা হিসেবে ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে ওই কাজটা করতে দেই না বাচ্চাটাকে। হ্যাঁ, আমরা যেটা করতে পারি, আমরা বাচ্চাটাকে সুথ করব, বাচ্চাটাকে সুথ করে শান্ত করে ওকে ইমোশনাল যে সাপোর্টটা, কষ্ট পেয়েছে ও যখন যে কোনো ধরনের কষ্টের সিচুয়েশনে মা বা কিংবা বাবা যখন এগিয়ে যাবে, ওর মধ্যে এই ট্রাস্টটা তৈরি হবে যে আমি জানি আমার যাই হোক, আমার যে কোনো ধরনের বিপদে বাবা মাকে আমি পাশে পাবো, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এবং এই শিক্ষাটা কিন্তু এইভাবেই হবে। তো আমি ওকে শান্ত করলাম, এবং তারপর আবার যেটা আমার সরানো দরকার বা যেইভাবে ওটাকে এনভায়রনমেন্টটা তৈরি করা দরকার সেটা করে আমি আবার বাচ্চাকে বললাম যে হ্যাঁ তোমার জন্য সেফ স্পেস, তুমি খেলো। সো এই দ্বিতীয়টা যেটা আমরা বলছি যে বাচ্চাকে সুথ করা, এটাকে আমরা বলছি সেফ হ্যাভেন। সো এই সিকিউর বেস এবং সেফ হ্যাভেন, এই দুইটাকে যখন আমরা প্রথম 1 2 3 এই যখন সে কথা বলতে শিখে নেয়, ওই সময়টায় যখন আমরা এটা মেক শিওর করতে পারবো, তখন কিন্তু বাবা মার সাথে ওর ওই
স্ট্রং যে বন্ডটা, সিকিউর যে বেসটা, সেটা কিন্তু আসলে তৈরি হয়ে যাবে। তো এই জায়গাটাতে বাবা মায়ের রেজিলিয়েন্স এইটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং কারণ তুমি যেটা বললে যে বাচ্চাটির যখন কিছু একটা হয়েছে বাবা মাই কিন্তু নিজে ভীষণ অ্যাংশাস হয়ে যায়, ভীষণ ভয় পেয়ে যায় যে কি হলো, এবং বাবা মায়েদের ভিতরে ভীষণ একটা অপরাধ বোধও আসে যে আমি পারলাম না বাচ্চাটাকে সিকিউরড রাখতে, রাইট? তো এখানে বাবা মায়ের যে রেজিলিয়েন্স তৈরি হওয়া, সেই জায়গাটা নিয়ে আমি কথা বলতে চাই। একটা ছোট বিরতির সময় হয়ে এসেছে, তারপর দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আরেকটা বিরতি নিয়ে এখনই ফিরছি। ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে রকিবুল হাসান মাহিনের সাথে সুস্থ পারিবারিক বন্ধন মাদক নিরাময় সহায়ক এই বিষয়ের উপর। মাহিন, যেখানটাতে ছিলাম আমরা, যে এই পারিবারিক বন্ধন তৈরি করার জন্য বাবা মা যারা আছে বা অভিভাবক যারা আছে তাদের অনেক বেশি রেজিলিয়েন্ট, বা বাংলায় কি বলে আসলে এই শব্দটাকে, সহ্য শক্তি মনে হয় একটু লিমিটেড হয়ে যায়, আমরা রেজিলিয়েন্ট শব্দটাই রাখি, বলি, বাংলাটা আমারও মাথায় আসছে না। আমারও মাথায় আসছে না। তো আরো বেশি রেজিলিয়েন্ট হওয়ার জন্য কি করা যেতে পারে, কি কি ধরনের স্টেপ নেওয়া যেতে পারে? এখন যেহেতু প্যারেন্টিং এর আসলে সুযোগই আছে, তো কি কিভাবে তাদেরকে আরো রেজিলিয়েন্ট বানানো সম্ভব? এটা আসলে একদিনের কোনো বিষয় না, এটা অনেক লম্বা একটা প্রচেষ্টা আমাদের। এবং আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, যে আমরা বলছিলাম যে বাবা মাকে কেন রেজিলিয়েন্ট হতে হবে, কারণ যখন বাবা মার মধ্যে একটা ইমোশনাল আনস্টেবিলিটি থাকবে, তখন কিন্তু এই যে যেই বিষয়গুলোর কথা আমরা আগে বললাম, ওই বিষয়গুলো কিন্তু বাবা মা দিতে পারবে না। এক্স্যাক্টলি, সেফ হেভেন, সিকিউর বেস, এগুলো সে দিতে পারবে না, চাইলেই সে দিতে পারবে না। সো রেজিলিয়েন্স হয়তো আমরা একেবারেই হয়ে যেতে পারবো না, কিন্তু আমরা ছোট ছোট করে শুরু করতে পারি। যে প্রথমে আমি এই বিষয়গুলো সম্পর্কে জানলাম, এবং জেনে আমি এটা আইডেন্টিফাই করলাম যে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। হ্যাঁ, লাইক আমি এখন যে কাজ করছি, আমি প্যারেন্টসদের সাথে যখন কাজ করি, প্যারেন্টসদের একটা কমন জায়গা থাকে যে বাচ্চা তো এটা করছে না, এটা ওকে ওকে দিয়ে কিভাবে করাবো। হ্যাঁ, এটা একটা কমন কোয়েরি থাকে। সো আমি যেভাবে এটাকে দেখি, তখন বাবা মাকে বলি যে যখন বাচ্চা এটা করছে না, আপনি কিরকম ফিল করেন, হ্যাঁ, এবং আপনার বাচ্চাকে ওটা করতে দেখে আপনার কেমন লাগে, এবং অ্যাজ এ রেসপন্স আপনি কি করেন। হ্যাঁ, তো তখন কিন্তু আমরা যেটা দেখি যে অনেক বাবা মার মধ্যেই রাগ হয়, সে তার রাগটাকে কন্ট্রোল করতে পারছে না, আবার কখনো কখনো অসহায় বোধ হয়, কারণ তার আসলেই কোনো অপশন নাই যে সে বাচ্চার জন্য যে একটা অল্টারনেটিভ ব্যবস্থা করবে, কিংবা নিজে যে অন্য একটা কিছু করবে, সেই অপশনটাই তার মধ্যে নাই। সো এই ইমোশনসগুলো কিন্তু খুব স্ট্রং ইমোশন। একজন মানুষ যখন অসহায় বোধ করে, লিটারেলি যে তার আসলেই কোনো উপায় নাই, তখন কিন্তু মানে সে নিরুপায় আমরা বলতে পারি। হ্যাঁ, সো এই আবেগগুলাকে আমি কিভাবে ডিল করতে পারি, এবং এটা কিন্তু যখন আমি নিরুপায় হয়ে যাব তখন আমি পারবো না, এটার জন্য আমার আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। যখন আমি নিরুপায় হই নাই, তখন থেকেই আমাকে এই বিষয়গুলা সম্পর্কে জেনে আমার মধ্যে ওই স্ট্রেংথটা তৈরি করতে হবে, ওই রিসোর্সগুলা ডেভেলপ করে রাখতে হবে, যে বাচ্চাকে যখন আমি এই অবস্থায় দেখব, যেটা আমি হয়তো বা মানতে পারবো না, সেই মানতে না পারাটাকে আমি কিভাবে কমিউনিকেট করব, নিজের ইমোশনটাকে আমি কিভাবে প্রসেস করব, এবং সেটা বাচ্চার সাথে কমিউনিকেট করব। কারণ বিষয়টা এরকম না যে বাচ্চার এটাকে আমি মানতে পারছি না এবং সেটাকে আমি ওভাবেই হতে দিব। হয়তোবা বাচ্চার ওখানটায় রিয়েল একটা রিয়েলিস্টিক একটা নিড আছে, বাচ্চার ওটা করাটা হয়তোবা জরুরি। হ্যাঁ, তো সেখান থেকে একটা নেগোসিয়েশনের বিষয় থাকবে। তো আমি যখন হেল্পলেস হয়ে যাচ্ছি, আমি কিন্তু নেগোশিয়েট করার জায়গাটাই নাই, এবং আমরা কিন্তু হেল্পলেস এই ইমোশনটা বুঝতে পারি না। আমরা সবসময় রাগের কথাটাই বলি। হ্যাঁ, রাগটা হচ্ছে আমাদের চট করে আমরা ধরতে পারি, আমরা বলি যে সেকেন্ডারি ইমোশন, বাট এটার নিচে কিন্তু আসলে হেল্পলেসনেস। হ্যাঁ, আমরা অসহায় বোধ করছি এটা বলি না, আমরা বলি যে আমার অনেক রাগ লাগছে। হ্যাঁ, এই রাগের পেছনের কারণটা কিন্তু এই হেল্পলেসনেস, তখন কিন্তু সে রেগে যাচ্ছে। সো রেজিলিয়েন্সের জন্য আমি বলবো যে এটা একটা লং টার্ম প্ল্যান করতে হবে, আমাদের সেলফ কেয়ার গুলাকে এনশিওর করতে হবে, আমাদের নিজেদেরও অনেক অনেক সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে। ছোটবেলা থেকে আমাদের আমরা এখন ট্রমা নিয়ে কথা বলছি, ইন্টারজেনারেশনাল ট্রমা নিয়ে কথা বলছি, যে আমি নিজেও
সচেতন না যে আমার একটা ভয় যেটার কোনো ক্লু আমার মধ্যে নাই, কিন্তু আমি ক্যারি করছি এবং সেটা আমি আনকনসিয়াসলি আমার বাচ্চাকে দেখাচ্ছি এবং এভাবে কিন্তু ওই আহ, না জানা ভয়টা বাচ্চার মধ্যে আসলে ট্রান্সমিট হয়ে যাচ্ছে এবং এভাবে কিন্তু এটা জেনারেশন আফটার জেনারেশন। যেমন একটা উদাহরণ আমার মনে পড়ে গেল, সেটি হচ্ছে যে এরকম যে দাদা, মানে দাদা থেকে তিনটা জেনারেশন যদি বলি, সেখানে দাদার এমন একটা ব্যাপার ছিল যে তিনি ছিলেন একা এবং তার বাবা মা তখন ছিল না, তো কাজেই তিনি সবসময় একটা ভয়ের মধ্যে বড় হয়েছেন যে কেউ তাকে ক্ষতি করবে, কেউ না কেউ তাকে ক্ষতি করবে, যেটা হওয়ার আসলেও হয়তো সম্ভাবনা ছিল। এক্স্যাক্টলি। সেখান থেকে তিনি যখন এই আচরণগুলো করতেন, দাদার যে সন্তান যিনি বাবা হলেন, তো বাবা এটা পেয়ে গেলেন যে আশপাশের মানুষ আসলে ক্ষতি করতে পারে, তো বাবা এই ভয়টা ক্যারি করলেন এবং তারও যখন এই ভয়ের বহিঃপ্রকাশ হতে থাকলো, তখন সন্তানরাও এই চিন্তাধারা সাথে করে নিয়ে আগাতে থাকলো যে চারপাশের মানুষগুলো আসলে ভালো না, তারা ক্ষতি করতে পারে, আমার কোনো না কোনো ক্ষতি হতে পারে। এবং যদিও তার হয়তো চারপাশের মানুষ আসলেও ক্ষতিকর নয়, কিন্তু সে আনকনসিয়াসলি এই ক্ষতির ভয়টা মনে নিয়ে বেড়ে উঠতে শুরু করলো। এক্স্যাক্টলি, খুব সুন্দর করে বললেন আপু। এক্স্যাক্টলি এই জিনিসটাই কিন্তু হচ্ছে, মানে আমরা যখন এই ট্রমাটা শুরু হলো তখন ইট ওয়াজ রিয়েল, হ্যাঁ, যেই কারণে সে ওভাবে রেসপন্স করেছে সিচুয়েশনে। পরবর্তী জেনারেশনের জন্য কিন্তু এটা রিয়েল ছিল না, হ্যাঁ, এবং তখন কিন্তু ওই প্রথম জেনারেশনের রিয়েল যে ফিয়ারটা, সেটাই হয়তোবা সে আনকনসিয়াসলি বা বাচ্চা যখন বাবাকে ওইভাবে দেখেছে একটা রোল মডেল থেকে, সে ওটাও তার মধ্যে নিয়ে নিয়েছে এবং এইভাবে যখন 2-3টা প্রজন্ম গেল এবং ওই ভয়টা রয়ে গেল, তখন হয়তো সে রিলেটও করতে পারছে না। আপনি হয়তো বা বললেন যে ক্ষতি করবে, অনেক সময় আমরা দেখি যে এটাও বোঝে না, জাস্ট একটা ভয় এবং সেই ভয়ের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এবং সেই ভয়টা কিন্তু আসলে 2-3 পুরুষ আগে কোনো একটা কিছু হয়েছিল যেটা সে এখন আর জানে না এবং সে আনকনসিয়াসলি সেটা আসলে ক্যারি করে বেড়াচ্ছে। এবং এখানটাতে একটা জিনিস দেখা যায়, এই যে যখন বাচ্চাটি বড় হতে থাকছে, তখন বড় হওয়ার সময় তার আশেপাশে অনেক কিছু আসছে, সেই জায়গাগুলো নিয়ে তারা প্রপারলি আলোচনা করতে পারে না। তার মধ্যে আমরা যেমন মাদকাসক্তির কথাই বলেছি, ওর কাছে যখন জিনিসগুলো আসে তখন যদি মানে বাড়ির পরিবেশটা ওরকম না থাকে, যেটাকে আমরা সেফ হেভেন বলেছি, সিকিউর বেস বলেছি, সেই জিনিসটা যখন না থাকে, ওরা কিন্তু এটাও গবেষণায় দেখা গেছে যে বাচ্চাদের কাছে নতুন কিছু যখন আসে, তারা সবার আগে বাবা মায়ের সাথে সেটা শেয়ার করতে চায়, অবশ্যই আর্জটা ওটা থাকে, কিন্তু এই পরিবেশটা না থাকলে কিন্তু ওরা গিয়ে সেটা শেয়ার করতে পারছে না, এবং যার প্রভাবে তারা মাদকের সাথে জড়িয়ে পড়ছে। আমরা যখন ক্লায়েন্ট ডিল করি, শুধু ক্লায়েন্টের ক্ষেত্রে না, যে কোনো মানুষের ক্ষেত্রে আমাদের খুব বেসিক একটা নিড হচ্ছে যে আমরা কানেক্টেড ফিল করতে চাই, সাইকোলজিক্যাল কানেকশন তৈরি করতে চাই, হ্যাঁ, আমরা এটা ফিল করতে চাই যে আমাকে আরেকটা মানুষ বুঝতে পারছে এবং আমিও ওই মানুষটাকে বুঝতে পারছি এবং এইভাবেই কানেকশনটা তৈরি হচ্ছে। তো এই জায়গাটার কিন্তু ভীষণ রকমের একটা ঘাটতি আমরা দেখি, যে কারণে মানুষদের মধ্যে খুব ইন্টেন্স একটা লোনলিনেস কাজ করছে। দেখা যাচ্ছে যে সে অনেকের মধ্যেই আছে, কিন্তু সে যখন কানেক্ট করতে পারছে না, সেই অনেক মানুষের মধ্যে থেকেও কিন্তু সে লোনলি ফিল করছে, হ্যাঁ, এবং এই জিনিসগুলো যখন খুব ইন্টেন্সিফাইড হয়ে যাচ্ছে, সেটাকে কোপ করার, সেটাকে প্রসেস করার, সেটা থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায় হিসেবে তখন হয়তোবা সে এই আনহেলদি প্লেজারগুলোর দিকে হয়তোবা চলে যাচ্ছে। সে মাদক নিচ্ছে, সে অন্যান্য যে স্মোকিং থেকে শুরু করে আনওয়ান্টেড যে বিহেভিয়ার, ওই ধরনের বিষয়গুলোতেও কিন্তু সে যুক্ত হয়ে যাচ্ছে। সো অবশ্যই আমি বলবো যে আমরা যদি এই কানেকশনের জায়গাটাকে এনশিওর করতে পারি, হ্যাঁ, তখন কিন্তু আমি ওই বাচ্চাটার মেন্টাল হেলথটাকে ইনট্যাক্ট রাখতে পারবো। এবং মেন্টাল হেলথটা ঠিক রাখা মানেই ও হেলদি কোপিংগুলো শেখা মানেই আমরা মাদকের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনাটাকে আসলে অনেকখানি কমিয়ে দিলাম। হ্যাঁ, চমৎকার বলেছ। আরেকটা বিরতি নেব, ফিরে এসে আবার কথা হচ্ছে। দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এলো, সঙ্গেই থাকবেন আশা করি। বিরতির পর আবার ফিরে এসেছি আমরা প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে আজ
সুস্থ পারিবারিক বন্ধন মাদক নিরাময় সহায়ক এই বিষয়ের উপর রকিবুল হাসান মাহিনের সাথে। মাহিন, আমরা যেখানটাতে ছেড়েছিলাম আসলে বিরতির আগে, সেখানটা ছিল এরকম যে কমিউনিকেশন, যখন আমরা একজন আরেকজনকে শুনছি, সেখানটাতে আসলে আমরা একজন আরেকজনকে কি অফার করছি সেটার উপর ডিপেন্ড করছে যে ওই সম্পর্কটা কিরকম। তো আমার প্রশ্নের জায়গাটি এরকম যে একটি বাচ্চা যে হচ্ছে কিশোর, তার কাছে হয়তো তার আশপাশে এখন সে মাদক দেখছে, তার বন্ধুরা হয়তো ব্যবহার করছে, কেউ হয়তো তাকে সেধেওছে। তো সেই জায়গাটিতে বাড়িতে কি পরিবেশ পেলে তখন বাচ্চাটি এসে আসলে এটা শেয়ার করবে যে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি, এরকম একটা জিনিস আমি আজকে পেলাম। তো এরকম একটা শেয়ারিং এর জায়গা কিভাবে উন্মুক্ত করা যায় একটি বাচ্চার জন্য? আমরা কিন্তু এটা খুব কমনলি শুনি যে বাচ্চারা একটা বয়স পর বা আমার কাছে কোনো কিছু বলে না, এসে বলেন যে আমাকে তো কিছুই বলে না। হ্যাঁ, বন্ধুদের সাথে অনেক ফ্র্যাঙ্ক, অনেক কিছু শেয়ার করছে, বা হয়তো বা একজনের সাথে বলছে, হয় শুধু মায়ের সাথে বলছে কিংবা বাবার সাথে বলছে, দুজনের সাথেই বলছে না। তো এই যে একটা টাইপ অফ প্যাটার্ন তৈরি হচ্ছে যে বাচ্চা নিজেকে একটু আলাদা করে ফেলছে কিংবা ইনফরমেশন শেয়ার করতে চাইছে না, এটা আসলে কেন হচ্ছে এটা আসলে আমাদের আগে বোঝা দরকার। সো এটা আমাদের খুব সহজাত প্রবৃত্তি যে যখন কোনো একটা অভিজ্ঞতার থেকে আমাদের একটা নেতিবাচক ইমোশন আমাদের হয়, আমাদের একটা লার্নিং হয় যে এই সিচুয়েশনটা, এই মানুষটা সাথে মেশাটা আমার জন্য সেফ না, এবং তখন আমরা ওই পরিস্থিতি কিংবা মানুষটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। সো যখন এরকম হয় যে বাচ্চা কোনো একটা সত্য কথা বলেছে, হ্যাঁ, সে হয়তো কোনো একটা অপরাধ করে ফেলেছে, বাবা মা তাকে জিজ্ঞেস করেছে এবং সে সত্যটাই বলেছে, এবং সত্যটা বলার জন্য সে পানিশড হয়েছে কিংবা ক্রিটিসাইজড হয়েছে কিংবা হিউমিলিয়েটেড হয়েছে, হ্যাঁ, এবং এটা যখন রিপিটেডলি ঘটতে থাকে তখন কিন্তু বাচ্চা বাবা মাকে সেফ স্পেস হিসেবে কনসিডার করে না, এবং তার বিপদ হোক, তার কিউরিয়াসিটি হোক, ওই জায়গাগুলো কিন্তু সে বাবা মাকে শেয়ার করছে না। সো এটা মেক শিওর করা খুব ইম্পর্টেন্ট যে আমি বাচ্চার সাথে এমন হতেই পারে যে কোনো একটা কিছু আমি পছন্দ করছি না, কোনো একটা বিহেভিয়ারকে আমি পছন্দ করছি না, ও কোনো একটা কিছু বেঠিক করে ফেলেছে বলে আমার মনে হচ্ছে, তখন কিন্তু আমরা কিভাবে আচরণ করব সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং ওই আচরণটাকে যদি আমরা একটা নেগোসিয়েশনের মতো করে করতে পারি, রাদার দেন পানিশমেন্ট, হিউমিলিয়েশন, হ্যাঁ, ওই জায়গাটায় না গিয়ে, তখন কিন্তু বাচ্চা জানবে যে বাচ্চা এটাও জানলো আমি কাজটা ঠিক করি নাই, এবং অ্যাট দ্য সেম টাইম বাচ্চা এটাও জানলো যে ঠিক না করার পরও আমি জানি যে বাবা মা আমাকে হেল্প করতে পারবে এই জায়গাটায়, যে কিভাবে এই ভুল জায়গাটা থেকে আমি ফিরে আসতে পারবো। সো যখন এই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারবো, তখন হয়তো বাচ্চা এসে বলবে যে জানো আমার বন্ধুরা তো এরকম এরকম করছে, ওরা তো এটা করছে, আমাকে আজকে এটা অফার করছে, এবং তখন কিন্তু বাবা মা তাদেরকে প্রপারলি যখন বলবে যে আমি অ্যাপ্রিশিয়েট করছি তুমি আমার কাছে এসে বলেছো, হ্যাঁ, বাবা মায়ের জন্য এই একটা আস্থার সুযোগ, জায়গাটা যে আমরা তুমি অনুভব করতে পারছো, হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, এবং আরেকটা বিষয় আমাদের অ্যাট দ্য সেম টাইম মাথায় রাখতে হবে যে শুধুমাত্র যে আমরা এই জিনিসগুলো দিয়ে মেক শিওর করতে পারবো যে বাচ্চা সবসময় ওপেন আপ করবে, নট লাইক দ্যাট। টিনেজ বয়সের এগুলোও রিসার্চ ফাইন্ডিং যে কিছু কমন প্রবণতা আছে যেটা সব টিনেজদের মধ্যেই দেখা যায়, যে একটা হচ্ছে তাদের মধ্যে খুব স্ট্রং পিয়ার প্রেশার কাজ করে, কিছু রিস্ক টেকিং বিহেভিয়ার কাজ করে, এবং সেটা কিন্তু তাদের ব্রেইনের যে ডেভেলপমেন্টটা আমাদের হয়, আমরা হোয়াইট ম্যাটার এবং গ্রে ম্যাটারের কথা বলে থাকি, যে এই চেঞ্জেসটা যখন হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে প্রপারলি অ্যানালাইজ করতে পারছে না, যেই কারণেই কিন্তু যে ভোট দেওয়ার যে বয়সটা সেটাকে ওইভাবে রাখা হয়েছে, কারণ কনসিডার করা হচ্ছে গিভেন দ্য ফাইন্ডিং যে বাচ্চা ওই মানুষটা আসলে ওই 18 কম বয়সের যে মানুষটা সে আসলে প্রপারলি অ্যানালাইজ করতে পারছে না। তো ওই বয়সের যে এগুলো একটা কমন নেচার, এগুলো সম্পর্কেও বাবা মা হিসেবে আমার জানা দরকার, যে ওরা এই টিনেজ বয়সে ওর ইমোশনটা অনেক স্ট্রং হবে, ও হয়তো বা সবসময় কমপ্লাই করবে না, ও একটু বন্ধুদের সাথেই বেশি মিশতে চাবে, হ্যাঁ, ও কিছু রিস্কি বিহেভিয়ার করবে, হ্যাঁ, এবং এটা আসলে খুব ধৈর্য নিয়ে
আমাদেরকে ডিল করতে হবে। খুবই আমরা ধৈর্যের যখন বিষয় বাবা মা সত্যি। হিসেবে অনেক স্ট্রেস থাকি, আমাদের অনেক অনেক রেসপন্সিবিলিটি, অনেক অনেক রোলস, সো এই জায়গাগুলো যদি আমরা নিজেরা ম্যানেজ করতে না পারি তখন কিন্তু ইট ইজ ডেফিনেটলি আ ভেরি ডিফিকাল্ট জব, যে আমি তখন ওই বাচ্চাটার ওই বিষয়গুলোকে অ্যাড্রেস করব পেশেন্স। এক্স্যাক্টলি, মানে বাচ্চাটার জন্য ভীষণভাবে প্রেজেন্ট থাকতে হয়, এক্স্যাক্টলি একদম ফিজিক্যালি মেন্টালি আমাকে বাচ্চাটির জন্য একদম প্রেজেন্ট থাকা, আমি উপস্থিত আছি তোমার পাশে, শারীরিকভাবে এবং মানসিকভাবে এটা বোঝাতে পারতে হয়। এবং সেটা যদি আমি নিজে সুস্থ থাকি তাহলেই আমার বাচ্চার জন্য আমি সেটা প্রস্তুত মানে অফার করতে পারবো। আমি নিজে মানসিকভাবে যদি কোনো ব্যাগেজ ক্যারি না করি, আমার নিজস্ব কোনো ট্রমা যদি না থেকে থাকে, তাহলে সেটা বেশ সম্ভব। এবং সেটা এমন না যে আমি ট্রমাটাইজড না হয়ে কোনোদিন বড় হয়েছি, এটা তো নিশ্চয়ই না, কোনো না কোনো ট্রমা তো আমার থাকবেই। আমি তার আগে যদি একটু ডিল করে নেই তাহলে সেটা হেল্পফুল, এটা বলতে চাইছো? ডেফিনেটলি। আরেকটা জিনিসও আছে, এই যে বাবা মায়ের হেল্পলেসনেস এর কথা বলছো, যেটা তো ভীষণভাবে ইম্প্যাক্টফুল। কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা হয়তো মাদকটা ব্যবহারই করে ফেলেছে, করে ফেলার পর বাবা মা জেনেছে, সেখানটিতে কিন্তু প্রচন্ড ভাবে এই হেল্পলেসনেস এর একটা প্রকাশ চলে আসে। এই জায়গাগুলোতে আসলে কি করা যেতে পারে বা কি হওয়া উচিত বলে তুমি মনে করো? আসলে পরিস্থিতিটাই কিন্তু আসলে এটা রিলেভেন্ট একটা ইমোশন, প্রাসঙ্গিক একটা আবেগ, যে যখন আমি দেখছি যে আমি আমার বাচ্চাটাকে হেল্প করতে পারছি না, সে সাংঘাতিকভাবে এই জায়গাটার মধ্যে ঢুকে গেছে, হ্যাঁ, এবং ওকে হয়তোবা চিকিৎসা দেওয়ার পরও হয়তোবা দেখা যাচ্ছে যে কখনো কখনো কিছুদিন সুস্থ থাকছে এবং তারপর আবার এখানটার মধ্যে ঢুকে যাচ্ছে, তখন কিন্তু এটা আসলেই অসহায় বোধ করার মতো একটা বিষয়। সো এই জায়গাটায় আমাদের এখন আমরা ফ্যামিলি থেরাপির কথা বলছি, যে একটা পরিবার একটা সিস্টেম, হ্যাঁ। সো যদিও আমার মনে হচ্ছে যে আমার কোনো কন্ট্রিবিউশন নাই আমার বাচ্চার এই মাদকে আসক্ত হওয়ার পেছনে, কিন্তু দেখা যায় যে কোনো না কোনোভাবে আমি আনকনসিয়াসলি কন্ট্রিবিউট করছি। ফর এক্সাম্পল, আমি যদি একবারও বাচ্চাকে এই কথাটা বলে থাকি যে তোকে দিয়ে কিছু হবে না, তোর পেছনে এত টাকা খরচ করছি সুস্থ হওয়ার জন্য, এতবার ভালো হলি, হ্যাঁ, আর কতদিন এগুলো করবি, তোকে নিয়ে আর পারছি না, তো এরকম কোনো একটা কথাও যদি আমি বলে ফেলি এবং সেই বাচ্চাটার যদি এরকম একটা টিনেজ বয়সের হয়, তার জন্য কিন্তু ওটা অনেক বড় একটা দাগ কাটবে। সো এই যে যখন বাচ্চাটা রিল্যাপস ভালো হওয়ার পর ওর আসলে অনেক সাপোর্ট দরকার, হ্যাঁ, যেন ও ওই জায়গাটায় আবার ফেরত না যায়। কারণ এটা আমরা বলি যে একটা ব্রেইন ডিজিজ, হ্যাঁ, এবং এটা এইভাবেই কাজ করে যে ছোটখাটো বিষয় যদি ও ট্রিগার হয়, সে ওই জায়গাটায় আবার ফেরত চলে যাবে। তো এখানটায় বাবা মা যখন খুব সচেতনভাবে ওই ট্রিগার না হওয়ার মতো বিষয়গুলো এনশিওর করতে পারবে, হ্যাঁ, তখন কিন্তু সেও আসলে কন্ট্রিবিউট করতে পারছে, এবং এটা তখনই সম্ভব যখন একটা ফ্যামিলি অ্যাজ এ সিস্টেম কাজ করবে এবং সবাই সবাইকে ভালো মতো বুঝতে পারবে এবং সবাই একসাথে বসে প্ল্যানগুলো করবে যে এইভাবে আমরা তাহলে সেট আপটা করবো। বাচ্চা বলবে যে তোমার এই কথাটা আমি ট্রিগার হই, হ্যাঁ, বাবাও বলবে যে তুমি যখন এটা করো তখন আমি ট্রিগার হয়ে তোমাকে এটা বলে ফেলি, হ্যাঁ। সো এই ওপেন কমিউনিকেশন হলে তখন আমরা কিছুটা হলেও হয়তোবা মেক শিওর করতে পারবো যে একটা সম্ভাবনা তৈরি করতে পারবো। এবং সর্বোপরি একটা মানে বাবা মায়ের ভেতরেও ওই নলেজটা থাকার প্রয়োজন আছে যে এটা একটা ক্রনিক রিল্যাপসিং ডিসঅর্ডার, এটা আসতেও পারে, তারপরও বাচ্চাটিকে একসেপ্ট করা, গ্রহণ করা, এই জায়গাগুলো সম্পর্কে আরো এডুকেটেড হওয়া। সবটাই সবাই জেনে যাবে না, তার সন্তান যদি কখনো এই অসুখের ভেতরে গিয়েছে তাহলে অসুখটি সম্পর্কে আরো নিজেকে এডুকেটেড করা, সেটা হয়তো হেল্পফুল হতে পারে, যেটা আসলে করা হয় ট্রিটমেন্ট প্রসিডিওরের মধ্যে এটা আছে। অনেক ধন্যবাদ মাহিন, আজকে চমৎকার আলোচনায় তুমি এসেছো এবং আমাদেরকে কন্ট্রিবিউট করেছো। আপনাকে অনেক ধন্যবাদ আপু, বাংলা টিভিকে ধন্যবাদ। অনেকদিন ধরে এই প্রোগ্রামটা হচ্ছে এবং আমি আশা করি যে এই প্রোগ্রামের মাধ্যমে হলেও মানুষ এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারছে, সচেতন হচ্ছে এবং আমরা আসলে কমিউনিটিকে কন্ট্রিবিউট করতে পারছি। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।